জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি, অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র হবে সেই ঘোষণাপত্রর ইতিবাচক বিএনপি অর্থাৎ সম্মতি দিচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি সদ্য প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্র এই খসড়াকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা মনে করে খসড়ায় 1947 সালের স্বাধীনতার আন্দোলন, অর্থাৎ বাংলাদেশে যে 1947 সালে প্রথম স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের কথা, এবং 7ই নভেম্বর 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালে গণ অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো উল্লেখ থাকা প্রয়োজন। অর্থাৎ এই বিষয়গুলো বা এই ঘটনাগুলো যদি উল্লেখ থাকে তাহলে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে যে জুলাইয়ের খসড়া তৈরি হবে এবং সেগুলো খসড়ায় সংযুক্ত করার সন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ খসড়ায় এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তাই বিএনপি সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে দলটি স্পষ্টভাবে জানিয়েছে তারা সংবিধান পুনর্লিখনের বিপক্ষে, বরং বর্তমান সংবিধানের মৌলিক কাঠামো বজায় রেখে মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্য রেখে হালনাগাদ করাকে তারা সমর্থন করে। অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, যেটা সংবিধান রয়েছে, সেই সংবিধান যে পুনর্লিখন হবে সেটা তার বিপক্ষে অবস্থান, অর্থাৎ পুনর্লিখনের পক্ষে তারা নয়, এবং যে মৌলিক কাঠামো বজায় রেখে এবং মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্য রেখেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। ঘোষণাপত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দিকগুলোকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন এবং বিএনপি চায় দ্রুত ঘোষণাপত্র চূড়ান্ত করে তা প্রকাশ করা হোক। অর্থাৎ যে জুলাই ঘোষণাপত্র আমাদের দেশে আসছে বা প্রকাশ হতে যাচ্ছে, বিএনপি যে এজেন্ডাগুলো ছিল, বিএনপি যে চাওয়া ছিল, সেই চাওয়াগুলো রেখে বা সেই চাওয়াগুলো ওই ঘোষণাপত্রের মধ্যে অন্তর্ভুক্ত রেখে যদি তারা ঘোষণাপত্র করে তাহলে তাদের বিপক্ষে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা সম্মতি দেবে বা ইতিবাচক হিসাবে তারা দেখছে। খসড়ায় শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক লুটপাট ও গুম খুন সহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার আমলে যে গুম খুন এবং একনায়কতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন যে বিষয়গুলো আছে এই ঘোষণাপত্রে তা তুলে ধরা হবে বলে সামগ্রিক বোঝা যাচ্ছে। বলা হয়েছে 2026 সালে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। অর্থাৎ 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা তার গদি ছেড়ে পালিয়ে যান ভারতে। এছাড়া যুদ্ধাপরাধ, গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিচারও দাবি করা হয়েছে। বিএনপি আরও আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ব বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের বিষয়ে এবং পুনর্বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পণ্যের প্রতি যে 35% শুল্ক জারি করেছে এবং সেই বিষয়ে আলোচনা করতে হবে এবং সেটা একটু কমানো যায় কিনা পুনর্বিবেচনার মাধ্যমে আমেরিকাকে আসলে আহ্বান জানাতে হবে। নারী আসনের সংখ্যা 50 থেকে 61-তে উন্নতি করার ব্যাপারে তারা সম্মত হলেও পিআর পদ্ধতি নির্বাচনকে তারা সমর্থন করছে না। অর্থাৎ নারী আসনের যে 50 থেকে, এখন আগে ছিল 50টি, এখন হবে 100টি, এটাই তারা সম্মতি দিলেও পিআর পদ্ধতি, যেটা সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ যে যতটুকু ভোট পাবে সেই ভোট নিয়ে জাতীয় সংসদে তাদের কর্তৃত্ব বা তাদের লিডারশিপ বজায় রাখতে পারবে, অর্থাৎ সংসদ যেতে পারবে, সেটার ব্যাপারে তারা পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে। অর্থাৎ পিআর পদ্ধতি তারা পছন্দ করছে না, তারা প্রচলিত পদ্ধতির পক্ষেই মত দিয়েছে। নেতারা সরকারকে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। নিউ এজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, 5 reforms reports put on back
বার্নার, অর্থাৎ 5টি সংস্কারের প্রতিবেদন স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ 5টি সংস্কারের প্রতিবেদন স্থগিত করা হয়েছে। সেই 5টি সংস্কার কি কি সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, নারী ও গণমাধ্যম এই 5টি গুরুত্বপূর্ণ খাতে সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো উপেক্ষা করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। এসব খাত নিয়ে গঠিত 5টি কমিশনের প্রধানরা জানিয়েছেন তাদের দেওয়া সুপারিশগুলোর বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিসি আলোচনায় এই গুরুত্বপূর্ণ সংস্কারের আলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এনসিসি মূলত 6টি বিষয়ে সংবিধান, যেমন বিচার বিভাগ, নির্বাচন, পুলিশ, প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কেন্দ্রীভূত এবং যেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। কিন্তু 5টি অন্য কমিশনের সুপারিশ, যেগুলো সামাজিক বৈষম্য কমাতে অত্যন্ত জরুরি, তা বাদ পড়েছে। যেটা আমাদের সমাজের মধ্যে যে সামাজিক বৈষম্য রয়েছে, যে বৈষম্য বলতে বোঝায় যে আমি আমার ন্যায্য অধিকার পাই না, অন্য আরেকজন তার ন্যায্য অধিকার পায়। যেখানে আমার নাগরিক হিসাবে যে ন্যায্য অধিকারটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না। এই বৈষম্য যেন না হয়। চাকরির ক্ষেত্রে হয়তো একজনকে চাকরিটা দিয়ে দেয়, অন্যজনকে চাকরিটা দেয় না, এবং যার লোকের জোর থাকে বা যার প্রসেস করার জোর থাকে, যার মামা খালু থাকে, তাদেরকে আসলে চাকরি দেওয়া হয়। এই যে বৈষম্য, এই বৈষম্য যদি এই 5টা যে সংস্কার যেটা হচ্ছে না, এই 5টা সংস্কার করলে এই বৈষম্যটা কমে আসতো, সেটাই কমিশন বলছে। স্থানীয় সরকার কমিশন বলছে একই আইনের মাধ্যমে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব প্রতিষ্ঠানকে শৃঙ্খলাবদ্ধ করা যায়, কিন্তু তা বাস্তবায়নের বদলে 4টি খসড়া অধ্যাদেশ প্রস্তাব করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীন মিডিয়া কমিশন গঠন, সাংবাদিক সুরক্ষা আইন ও সংবিধান পরিবর্তন চেয়েছে, কিন্তু অগ্রগতি নেই। নারী কমিশন সমান সম্পত্তির অধিকার, সরাসরি নির্বাচনে নারী আসনসহ 433টি প্রস্তাব দিয়েছে, যা উপেক্ষিত। শ্রম কমিশন ন্যূনতম মজুরি কমিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে। স্বাস্থ্য কমিশন স্বাস্থ্যকে সাংবিধানিক অধিকার করার প্রস্তাব সহ নানা পরিকল্পনা দিয়েছে, কিন্তু তাতেও আলোচনা আসছে না। অর্থাৎ এই বিষয়গুলো বাদ থেকে যাচ্ছে বা সরকার উপেক্ষা করার চেষ্টা করছে। সব কমিশনের প্রধানরাই হতাশ প্রকাশ করেছেন। তাদের মতে এটি জাতীয় ঐক্যমত নয়, কেবল রাজনৈতিক নির্বাচনের ঐক্যমতের চেষ্টা।